হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকাল সকাল উঠে ফ্রেশ হলাম, নানু বাড়িতে যাব। তো একা একা গেলে বোরিং লাগবে, তার জন্য ছোটো ভাতিজাকে সাথে নিয়ে নিলাম। নানু বাড়িতে যাব, তো খালি হাতে তো আর যাওয়া যাবে না। তো সাথে গ্রামের কিছু কাঠে দুধ নিয়ে নিলাম এবং সেগুলো গুছিয়ে নিলাম। সব শেষে এখন রওনা দিয়ে দিব। তো রওনা দেওয়ার সময় মার দোয়া তো অবশ্যই নিতে হবে, তো মার দোয়া সাথে নিয়ে রওনা দিয়ে দিলাম। আর মার দোয়া যদি সাথে থাকে, সব সময় যে কোনো বিপদ থেকে তুমি রেহাই পাবে। আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আর গ্রাম গ্রাম মানে অনেক সুন্দর, আর গ্রামের ভিউ সেটা তো অসম্ভব সুন্দর। এমন কোনো একটা লোক বলতে পারবে না যে গ্রামের ভিউ সুন্দর নেই, ঠিক আছে। আর এটি হচ্ছে আমার বাসা থেকে 5 মিনিট পরে একটা সেতু পড়ে, সেতুটা অনেক সুন্দর। আর রাস্তাটা আরও সুন্দর। গ্রাম বলে যে রাস্তা সুন্দর হবে না, বিষয়টা কিন্তু এরকম না। গ্রামের রাস্তা অনেক সুন্দর হয়। আর আসমানের যে ভিউ অসম্ভব সুন্দর। আর একটু যেতে না যেতেই কিছু গাড়ির দেখা পেলাম, সেগুলো হচ্ছে ধান কাটার মেশিন আর সাথে ট্রাক্টর। গ্রামের বাসায় এগুলোকে ট্রাক্টর বলে, যেগুলো দিয়ে ধান আনা নেওয়া করে। আর একটু যেতে না যেতে মনে হলো যে গাড়ির পেট্রোল শেষ, তো একটা পেট্রোলের দোকান থেকে গাড়িটা রাখলাম। গাড়িটা রাখার পর দোকানদারকে ডাকতেছি পেট্রোল দেওয়ার জন্য। তো অবশ্যই পেট্রোল নিতে হবে, তো একটা পেট্রোল নিলাম। একটা নেওয়ার পর আবার ভাবলাম যে একটা দিয়ে তো হবে না, রাস্তা তো অনেকটা দূর। তো পরে দেখলাম যে ওইখানে আর পেট্রোল নেই। তো ছোটো ভাই বলতেছে ওর স্টকে নাকি আছে, তো ওইখান থেকে পেট্রোল ভরে দিবে। ছোটো ভাই যখন পেট্রোল দেয় তখন দোকানের সামনে দাঁড়িয়ে থাকলাম। আর ভাবলাম একটা টিস্যু নিলে হয়তো ভালো হবে, যেহেতু রাস্তায় অনেক ধুলাবালি। যেহেতু দুইজন আছি, তো দুইজনে দুইটা টিস্যু নিলাম। তো একটা দিয়ে তো আর দুজনের হবে না। তো ছোটো ভাই পেট্রোল নিয়ে আসতেছে, তো ওইটা ভরার জন্য আবার ওইখানে গেলাম। ছোটো ভাইটা অনেক চালু, বলতেছে অনেকে ভরে দিবে। তারপর বললাম আচ্ছা ঠিক আছে, তুমি ভরে দাও। পেট্রোল ভরা শেষ, এখন আবার রওনা দিলাম নানু বাড়ির উদ্দেশ্যে। তো যেতে না যেতে একটা ধান কাটার মেশিন দেখলাম, যেটা দিয়ে ধান ভাঙাচ্ছে। অবশেষে আমরা মরিচখালীর বাজারে চলে আসলাম। আর রাস্তাঘাটের যে অবস্থা, রাত্রে বৃষ্টি আসছিল, অনেক বাজে অবস্থা। তো বাইক জানেনই তো, রাস্তাঘাটে যদি বৃষ্টি হয় তো বাইক চালানো কতটা মুশকিল। আর আশেপাশে দেখা যায় অনেক দোকান, খেলার দোকান, অনেক কিছুই আছে, আনাজপাতি অনেক কিছু। গ্রামের বাজারে আসলে অনেক কিছুই পাওয়া যায় যা গ্রামের জন্য প্রয়োজনীয়। আর একটু যেতে না যেতে একটি ব্রিজের দেখা পেলাম, যা কালের উপরে নির্মিত। তো গ্রামের রাস্তা অনেকটা আঁকাবাঁকা, সেটা সত্য। গ্রামের রাস্তা অনেকটাই আঁকাবাঁকা আর খুবই বিপজ্জনক। গ্রামের রাস্তায় অনেকে গরু, ছাগল এগুলো ছেড়ে রাখে, যা অতি বিপজ্জনক। তো আপনারা দেখতে থাকেন, আমরা যাচ্ছি। আর গ্রামের ভিতর দিয়ে গাড়ি চালানো অনেক রিস্ক, কারণ ছোটো শিশুরা আছে। আর একটু যেতে না যেতেই মেইন রুটের দেখা পেলাম, তো মেইন রুটে উঠে গেলাম। মেইন রুটে বাইক চালানো অনেকটাই ইজি, কারণ এখানে গাড়ি আঁকাবাঁকা চলে না। আর একটু পার হতে না হতে 0 পয়েন্টের দেখা, সামনে দিয়ে চামড়া যায় আর তার বিপরীত পাশে দিয়ে বালিখোলা। আর চামড়া যাওয়ার রাস্তা এতটা বিপজ্জনক যা বলার মতো না। রাস্তায় কাদা, তারপর গাতা, অনেক বিপজ্জনক। একটু যেতে না যেতেই চামড়ার বাজারে চলে আসলাম। বলতে না বলতে আমরা চামড়া বন্দরে চলে আসলাম। তো এখান থেকে ফেরি করে নদী পার হব। আর অনেকটা রাস্তা আসার পরে নিজের গায়ে ধুলো বালি অনেক কিছুই মিশে গেছে। আর অনেকটা পরে নদীর পাড়ে চলে আসলাম। দেখেন
ওইখান দিয়ে বাইক উঠানোটা কিন্তু অনেক রিস্ক, বাট চালিয়ে উঠানো যায় না, কারণ কাঠ অনেক চিকন। এই যে আমাদের ফেরি ছেড়ে দিছে, তো আমরা এখন ওই পারে চলে যাব। আর এই যে ফেরি, মূলত ওইটা চলে না, বাট ওইটার কিছু প্রবলেম হয়েছে, এই জন্য আমাদের ট্রলার করে আসতে হচ্ছে আর কি, ছোটো ফেরি দিয়ে। এটা অনেক রিস্ক, কারণ এই ছোটো একটা ফেরি দিয়ে অনেক মানুষ, এটা আসলে অনেক রিস্ক। তারপর দেখেন বাইক নামানোর জন্য কাঠ বসানো হয়েছে। নদী পার হওয়ার পরে এখন যে ফেরি দিয়ে আসি ওইটার মজুরি দিতে হবে। তো ওইখানে জনপ্রতি 10 টাকা করে, আর বাইকের জন্য 20 টাকা। তো যেহেতু আমরা 2জন মানুষ, একটি বাইক, ওই ক্ষেত্রে আমাদের 40 টাকা দিতে হয়েছে। তো আমি চলে গেছি, আমার পিছনে ভাতিজা ছিল, ও বিলটা পে করছে। আর একটু যেতে না যেতে জ্যামের সংকট, তো একটু পরেই আমরা যে সুন্দর একটা ভিউ দেখতে পাইছি, যা অসম্ভব সুন্দর। তো একটু যেতে না যেতে আবার দ্বিতীয় ফেরিঘাটে চলে আসলাম। ওইখানেও আবার নদী পার হতে হবে, সেম ট্রলার দিয়ে। তো এইখানে আবার কাঠ নাই, তবে যে উঠানোর মাধ্যম সেটা অনেকটাই মোটা, তো এখানে চালিয়ে উঠানো যায়। তো আবার ট্রলার ছেড়ে দিল। এই যে দেখেন একটি আরেকটি নৌকার প্রতিকূল হচ্ছে, আর আমরা নদীর ওই পারে চলে আসলাম। অবশ্যই এই ফেরিতে মানুষ কম ছিল, তার জন্য একটু সুবিধা হয়েছে। আর এর আগেরটাই অনেক মানুষ ছিল, যার জন্য অনেক অসুবিধা হয়েছে, ওইগুলো ক্যামেরায় আসে নাই। তো এখানে আবার টোল দিতে হবে ঠিক আগের মতোই, তবে এখানে একটু অল্প, জাস্ট মাত্র 20 টাকা। আর ওইখানে তো অনেক বেশি নিচ্ছে, বাট এখানে মাত্র 20 টাকা। এখানে ফেরিওয়ালার মন মানসিকতা সব কিছুই ভালো, এভরিথিং। টুল দিয়ে পার হতে না হতে আকাশের যে ভিউ, তা একদম মন মুগ্ধকর। আর প্রাকৃতিক পরিবেশ মানে অনেক সুন্দর। আর একটু যেতে না যেতেই প্রায় আধা ঘন্টা যাওয়ার পরেই আমরা 3 নম্বর ফেরিঘাটে চলে আসলাম। আর এই ফেরিটা পার হলেই আমি আমার গন্তব্যে পৌঁছে যাব। তো এখানে এসে একটা ভাগ্যের বিষয়, ওইখানে দুটো ফেরি আমরা পেয়ে গেলাম, কিন্তু এইখানে আসার পর ফেরিটা মিস করে ফেললাম। আর আমার বাতিজা দেখেন এখন আমাকে ভিডিও শ্যুট নিচ্ছে। তো একটু পরে আমরা আবার ফটো শ্যুট নিব, কারণ অনেকটা সময় লাগে আসতে। তো আপনার ফটো শ্যুট দেখেন। আবার অল্প কিছু যেতে না যেতেই দুধের বোতল পড়ে গেছে, আর ওইটা দিয়ে দুধ বের হচ্ছে। তো ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। আর একটু যেতে না যেতেই অষ্টগ্রামে ব্রিজের দেখা, আসলে ভিউটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে 0 পয়েন্ট, দেখেন অনেক সুন্দর। আপাতত দুধের বোতলটা হাতিয়ে রাখলাম, কিন্তু ওইটা হাতে মানাচ্ছে না, তার জন্য একদম দোকানদার ভাইয়ের কাছে একটা ফ্লোরিন চেয়ে নিলাম, আর ওইটার ভিতরে রেখে দিলাম। দোকানদার ভাইটা অনেক ভালো ছিল, জাস্ট ওনাকে থ্যাংক ইউ বললাম, কিন্তু উনি কান যেতেছে, যার জন্য আমার থ্যাংক ইউটা শুনে নাই। তো এখন আমার গন্তব্যের কাছাকাছি চলে আসলাম। যখন 4 নম্বর ফেরি অতিক্রম করতে যাব, তখন দেখেন শৈশবকালের কত সুন্দর একটি মুহূর্ত দেখলাম আমরা। আর এখন নদী পার হচ্ছি, সাথে প্রিয় ভাতিজা, ও তো পুরাই গেট আপ, পুরাই হিরো। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি আমার নানি বাড়িতে পৌঁছে গেলাম। আর বাইকটা ওই জায়গায় রেখে আসলাম, আর নানুর জন্য যে দুধ আনছিলাম ওইগুলো নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার নানু বাড়ি। আর ঢুকতে না ঢুকতে ছোটো ভাইয়ের দেখা, কালাত্তো ভাই, ও তো অনেক খুশি আমাদেরকে দেখে। তো ওই যে ছোটো বোন, তো ভিতরে ঢুকলাম, দেখি নানু দরজায় বসে আছে। ওনাকে জিজ্ঞেস করলাম, উনি আবার আমার ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে আছে। তো অনেক রাস্তা পার হওয়ার পর অনেক ক্লান্ত, ভাবতেছি নানু বাড়িতে যেহেতু গেছি, অবশ্যই নারকেল গাছে ডাব আছে। তো ছোটো বাতিজাকে দিলাম গাছে উঠিয়ে। ও বড় বাদরের মতো লাফিয়ে গাছে উঠে বরাবরের মতো 4টা নারকেল পেরে নিল। ওরে বাদর বললেও ভুল হবে না, দেখেন কিভাবে নারকেল পারতেছে।
এখন ওইগুলো আবার উপর থেকে পালানো হবে নিচে। তো আমি দাঁড়িয়ে থাকলাম টেস্ট নেওয়ার জন্য। দেখেন ডাবগুলো সত্যি অনেক বড়। তো ও এখন নামবে। আর এই দিক দিয়ে বাতিজা তো পুরাই রেডি, দাও নিয়ে বসে আছে। দেখেন ও বা হাতে কীভাবে নারকেল ছিলতেছে। ওর হাতে একটু সমস্যা, তাই ওইটা আমি নিয়ে নিলাম। তো ওইটা পুরোপুরি পানি বের হয়ে গেছে। এখন আবার অন্যটা হাতে নিব। বাট এই নারকেলগুলো অনেক বড়, অনেক শক্ত ছিল, বাট দাটায় অনেক ভুতা, কি বলবো আর। তো দেখেন ডাব কাটার পরে ডাবের অবস্থা। আর ওইটা যখন আমি পান করি, উফ কি যে শান্তি, সেই স্বাদ, সেই স্বাদ। এখন আবার না ডাব খাইছি, ডাবের ভিতরটা খাবো না। দেখেন ভিতরটা অস্থির। তো সব শেষে খাওয়া দাওয়া করার পর নানু বাড়িতে বিকু দিয়ে মাটি কাটতেছে তার বিটা পড়ার জন্য, ওইখানে দেখতে গেলাম। আর এইখানে আমাদের ব্লগ শেষ। আল্লাহ হাফেজ।